সবাই শুনতে পাচ্ছ, সাউন্ড দেখতে পাচ্ছ সকলে, প্লিজ একটু রিপ্লাই করবে আমাকে। সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ সাউন্ড? চলো, আজকে আমরা আরেকটা এর আগের দিন আমরা সেন্ট্রাল আইডিয়া, ইনফরমেশন বেসড এবং ইনফ্লুয়েন্স, এই 3 রকমের আমরা রিডিং কম্প্রিহেনশন করেছি এর আগে। যারা ভিডিও পাওনি এখন বলো না কিছু, কারণ ওটা কাজ চলছে পিছনে, তোমাদেরকে ভিডিও ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট। টপিক সেন্টেন্স আগে করিয়েছিলাম আগের দিন তোমাদের।
চলো স্টার্ট করা যাক। তো তোমাদের দেখবে যদি তোমরা সিলেবাসটা ভালো করে দেখো, তোমাদের বেশ কয়েকটা কিন্তু টপিকের নাম বলা হয়েছে যেখান থেকে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আসতে পারে। যেমন কি কি টপিক বলা হয়েছে আমি সেগুলো বলছি এক এক করে। তোমাদের যে টপিকগুলো দেওয়া হয়েছে বেশিরভাগটাই তোমাদের দেওয়া হয়েছে হিস্ট্রি থেকে অ্যান্ড জিওগ্রাফি থেকে, ঠিক আছে? মানে হিস্টোরিক্যাল ফ্যাক্ট এবং জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট থেকে তোমাদের প্যাসেজ দিতে পারে। কি কি থাকবে? হিস্ট্রি আছে তোমাদের, হিস্ট্রির সাথে সাথে জিওগ্রাফি আছে, জিওগ্রাফির সাথে সাথে তোমাদের সায়েন্স আছে, সায়েন্টিফিক থেকে আসতে পারে, সায়েন্স আছে। মেইনলি তোমাদের এই সায়েন্স এবং তার সাথে সাথে পলিটিক্স, ঠিক আছে, গভর্নেন্স বা তুমি বলতে পারো স্পোর্টস আর একটা জিনিস যেটা থেকে আসতে পারে। তো মোটামুটি আমাদের এই কটা থেকেই আসে, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটিক্স এবং স্পোর্টস। তো এই যে যে টপিকের ওপরে, টপিকগুলোর ওপরে আমি আজকে তোমাদের কয়েকটা করাবো, কয়েকটা হিস্ট্রি থাকবে, কয়েকটা জিওগ্রাফিক্যাল ফ্যাক্টও থাকবে তার মধ্যে। তো সেগুলো দিয়ে তোমাদেরকে আজকে রিডিং কম্প্রিহেনশন আমি করাবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে আমি কি বলেছিলাম আগের দিন, যে যখনই কোনো প্যাসেজ আমরা দেখবো, এত বড় বড় প্যাসেজ, তখন পুরো প্যাসেজ পড়ার দরকার নেই। আগে আমরা কি করব, আগে আমরা কোশ্চেনে চলে যাব। তো ভালো করে দেখো, এখানে কোশ্চেনে দেওয়া আছে দ্য 16th century was an age of great dash exploration। তো আমরা এই 16th সেঞ্চুরিতে কিসের এক্সপ্লোরেশন চলছিল সেটা আমরা দেখব। এবারে আমরা দেখি অপশনে যদি যাই, অপশনে কসমিক ল্যান্ড, মেন্টাল, কমন ম্যান ইত্যাদি আছে। তো কিসের এক্সপ্লোরেশন হয়েছে 16 ইয়ারে? এবারে তোমাকে এটা না সরাসরি বলবে না, ভালো করে দেখো কিভাবে বলছে। ইন দ্য 16th century, ভালো করে দেখবে সকলে, ইন দ্য 16th century an age of great marine and terrestrial exploration। মেরিন মানে কি সামুদ্রিক, আর টেরেস্ট্রিয়াল মানে কি ল্যান্ড, তাই তো? তারপরে ল্যান্ড এবং সমুদ্র দুটোর ওপরেই এক্সপ্লোরেশন চলেছে কবে, 16th সেঞ্চুরিতে। তাহলে অপশনে চলে যাবো, দেখি অপশনে কি আছে। অপশনে আমার আছে কসমিক ল্যান্ড, মেন্টাল, কমন ম্যান। তো এখানে তো সমুদ্রের কথা লেখা নেই, কিন্তু ল্যান্ড বলা আছে, তাই জন্য অপশন করে দেবো 2 নম্বর, ঠিক আছে? তো যেটা নেই তাহলে সেটা কেন করবো, কসমিক এক্সপ্লোরেশন তো হয়নি সেই সময়। নেক্সট এবার চলে আসবো, ম্যাগেলান লস দ্য ফেভার অফ দ্য কিং অফ পর্তুগাল when he became involved in the political। দেখো হিস্টোরিক্যাল ফ্যাক্ট থেকে তোমাকে দিয়েছে। এবারে এটা বলছে যে কেন ম্যাগেলান কিং অফ পর্তুগালের ফেভার হারিয়ে ফেলেছিল, মানে তাকে আর ফেভার করছিল না। কেন করছিল না? when he became involved in political, কিসের মধ্যে সে জড়িয়ে গেছিল? পলিটিক্যাল এন্ট্যাঙ্গেলমেন্ট, পলিটিক্যাল ডিসকাশন, পলিটিক্যাল নেগোসিয়েশন, নাকি পলিটিক্যাল প্রবলেম? এবারে ব্যাপারটা হচ্ছে এখানে 5 নম্বর পয়েন্টও আছে নিশ্চয়ই, 5 নম্বর অপশনও আছে, নাকি নান অফ দিস, ঠিক আছে? তো তুমি যদি দেখো এখানে আমাকে খুঁজতে হবে কি, তাহলে কি আমাকে খুঁজতে হবে পর্তুগালের রাজা। এই দেখো পর্তুগালের রাজা সার্ভ দ্য কিং অফ পর্তুগাল বাট হি বিকেম ইনভলভড ইন দ্য কোয়াগমায়ার অফ পলিটিক্যাল ইন্ট্রিগ। তার মানে কি পাতি কথা, পলিটিক্যাল ঝামেলার মধ্যে সে জড়িয়ে গেছিল। ইন্ট্রিগ মানে আগের দিনই বললাম, কাউকে ট্রিক করে দেওয়া, কাউকে ছলনা করে বা প্রতারণা করে কাউকে জড়িয়ে ফেলা, এটাকে ইন্ট্রিগ বলা হয়। তো পলিটিক্যাল ইন্ট্রিগের মধ্যে বা পলিটিক্যাল বিষয়ে সে জড়িয়ে পড়েছিল। তো জড়িয়ে পড়াকে কি বলবো আমি, দেখি অপশনে কি কি আছে। জড়িয়ে পড়ার সাথে কোনটা যাচ্ছে আমার দেখে নাও। জড়িয়ে পড়ার সাথে আমার যাচ্ছে এনট্যাঙ্গেলমেন্ট, ডিসকাশন, নেগোসিয়েশন, প্রবলেম। কোনটা যাবে জড়িয়ে পড়া? এনট্যাঙ্গেলমেন্ট। ট্যাঙ্গেল কথাটার মানেটাই হচ্ছে আমি যখন জর্জরিত হয়ে যাচ্ছি তাকে ট্যাঙ্গেল বলে। তো এনট্যাঙ্গেলমেন্ট মানে জর্জরিত হওয়া বা পলিটিক্যাল বিষয়ে ঝামেলায় জড়িয়ে পড়া। নেক্সট হলো পরেরটা, দ্য পোপ ডিভাইডেড নিউ ওয়ার্ল্ড ল্যান্ডস between Spain and Portugal according to their location on one side or the other of an imaginary geographical line 50 degrees west of Greenwich that extends in a dash direction। এবারে দেখো এটা সুন্দর একটা জিওগ্রাফিক্যাল কোয়েশ্চেন করেছে। এটা তুমি প্যাসেজ দেখেও করতে পারো, বাট তাছাড়া তোমাকে বুদ্ধি লাগবে। কেন বুদ্ধি লাগবে? প্রথম কথা, পোপ ডিভাইড করেছে নতুন ওয়ার্ল্ডকে কটা, বিটুইন স্পেন এন্ড পর্তুগাল। তো দুভাগে ভাগ করে দিয়েছে, এটা হচ্ছে স্পেন, এটা হচ্ছে পর্তুগাল, হলো। এবারে বলছে অ্যাকর্ডিং টু দেয়ার লোকেশন অন ওয়ান সাইড অর দ্য আদার অফ অ্যান ইমাজিনারি জিওগ্রাফিক্যাল লাইন। তো ইমাজিনারি জিওগ্রাফিক্যাল লাইন যেটা বলছে সেটা কি বলেছে, সেটা 50 ডিগ্রিজ ওয়েস্ট অফ গ্রিনউইচ। তো 50 ডিগ্রি ওয়েস্ট অফ গ্রিনউইচ কথাটা মানেটা কি? ওয়েস্ট তো আমি উপর দিকে উপরে নিচে দিতে পারবো না। ওয়েস্ট কোন দিকে? ওয়েস্ট হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে ইস্ট, ঠিক? তাহলে of an imaginary geographical line 50 degrees west of Greenwich that extends in a dash direction। তো গ্রিনিচের ওয়েস্টের দিকে, তবে এই দিকে হচ্ছে তোমার গিয়ে লাইনটা ইমাজিনারি জিওগ্রাফিক্যাল লাইন, এবং গ্রিনিচ দ্যাট এক্সটেন্ডস ইন এ ড্যাশ ডিরেকশন, মানে গ্রিনিচটা কোন দিক দিয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে তোমাকে যেহেতু ওয়েস্টের দিকে মাপতে বলছে,
আমি এই লাইনটা বরাবর ওয়েস্টের দিকে মাপতে পারি, কিন্তু আমি যদি এটা ভুল করে এরকম ছবিটা এঁকে দিতাম, এরকম ছবি এঁকে দিতাম, তাহলে কিন্তু আমি এই লাইনের বরাবর খালি নর্থে যেতে পারি অথবা সাউথ যেতে পারি, তাই না? আমি ধরো বলছি, সাপোজ ধরো এভাবে আগেকার দিনে, আগে আমরা ছোটবেলাতে ভূগোলে এইভাবে ম্যাপ পয়েন্টিং করতাম, মানে জিওগ্রাফিতে এই অক্ষাংশ বার করতাম, মনে করো আমরা ছোটবেলায় এটা করেছি, যে যদি আমি নর্থ এবং সাউথের দিকে কোনো পজিশন চাই, তাহলে আমাকে বিষুব রেখা বা নিরক্ষরেখাকে ধরে চলতে হবে। নিরক্ষরেখা আমাদের ইস্ট থেকে, সরি ওয়েস্ট, ইস্ট এবং ওয়েস্টে রয়েছে, পূর্ব এবং পশ্চিম দিক জুড়ে রয়েছে। তো আমি যদি বিষুব রেখা দ্বারা কোন কিসের আমি পজিশন বের করতে পারবো, বিষুব রেখা দ্বারা আমরা নর্থ এবং সাউথের পজিশন বের করতে পারবো। কারণ আমি যদি বলি যে বলো তো তোমার এই জায়গাটাতে কে, মানে কোথায় আছে এই পয়েন্টটা, তো আমি কি করব, আমি এই বিষুব রেখা বরাবর আমি একটা ত্রিভুজ টেনে নিলাম, তাহলেই তো আমার বেরিয়ে যাবে। বা আমি যদি এই লাইন বরাবর একটা প্যারালাল লাইন টানি, তাহলে সেই প্যারালাল লাইনটা উপরে আমি যদি বিষুব রেখা থেকে একটা লম্ব টানি, তাহলে তো আমার দূরত্ব বেরিয়ে যাবে যে কত দূরে আছে বিষুব রেখা থেকে, তাহলে তো আমি বলে দেবো যে কোথায় পজিশন, তাই না? কিন্তু যদি আমাকে কেউ ইস্ট বা ওয়েস্টে পজিশন জিজ্ঞাসা করে, তাহলে আমাকে কার অনুযায়ী দিতে হবে, গ্রিনিচ অনুযায়ী দিতে হবে। তো গ্রিনিচ হচ্ছে মাঝখান দিয়ে উপর নিচ দিয়ে গেছে, তাহলে নর্থ সাউথ দিয়ে গেছে। তাহলে যদি তোমাকে ওয়েস্টের দিকে, গ্রিনিচের ওয়েস্টের দিকে তোমাকে বলছে একটা পজিশন, দ্যাট মিনস গ্রিনিচ লাইন নর্থ সাউথ দিয়ে গেছে এবং তার প্যারালালে তুমি ইস্ট বা ওয়েস্টের দিক খুঁজছো, তার মানে এটা আমাদের নর্থ সাউথ ডিরেকশনে হবে। তাহলে কোনটা হয়ে যাবে, নর্থ অ্যান্ড সাউথ ডিরেকশন, অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট। বুঝা গেল? এটা কিন্তু প্যাসেজে লেখা নেই, এবারে তুমি প্যাসেজটা খুঁজে বার করতে গেলে পাগল হয়ে যাবে যে স্যার কোথায় আছে গ্রিনিচ লাইন, কোথা দিয়ে কোথায় বলেছে নর্থ সাউথ। দেখো এখানে বলেছে যে ওই যে পেপাল ডিক্রি অফ, এই যে পেপাল ডিক্রি, পেপাল ডিক্রি মানে যারা পোপরা যে সমস্ত নিয়ম বার করেছিল, পোপরা তো ভগবানের নিয়ম বানিয়ে পৃথিবীকে ভেঙে দিয়েছে। তো এখানে দেখে দেবেন নিউ ওয়ার্ল্ড ওয়েস্ট অফ 50 ডিগ্রিজ অফ ডব্লিউ লঙ্গিটিউড অফ স্পেন অ্যান্ড অল দা, লঙ্গিটিউড মানে কি, দেখো লঙ্গিটিউড মানে ল্যাটিটিউড, লঙ্গিটিউড মানে এইটা, ল্যাটিটিউড মানে কি এইটা, ল্যাটারাল পজিশন হচ্ছে এই দিকটা, এই হচ্ছে ল্যাটারাল পজিশন, লঙ্গিটিউড হচ্ছে এইটা। তাহলে এখানে বলেছে 50 ডিগ্রিজ ওয়েস্ট লঙ্গিটিউড, তার মানে কি এই লঙ্গিটিউডের দিকে 50 ডিগ্রি, 50 ডিগ্রি তোমাকে আসতে হবে, এই এখান থেকে 50 ডিগ্রি তোমাকে আসতে হবে, দ্যাটস ইট, হয়ে গেল। বা তুমি এখান থেকে এই শূন্য, এই পয়েন্টটা থেকে 50 ডিগ্রি বের করে নাও, 50 ডিগ্রি বের করে নিলে এখানে যেটা থাকলো, এটা থেকে লাইন টানলে তোমার এই লাইনটা পেয়ে গেলাম 50 ডিগ্রি দূরে। বুঝতে পারলে? এইভাবে তো ছোটবেলায় আমরা ভূগোলে ছবি আঁকতাম না, ধরো এখান থেকে আমাকে বলছে লঙ্গিটিউড থেকে ওয়েস্টে 50 ডিগ্রি ওয়েস্টে, তো আমি 50 ডিগ্রি এখান থেকে কেটে নিলাম এবং এই লাইনটা থেকে এখানে নিচে নামিয়ে দিলাম, তাহলে তো 50 ডিগ্রি দূরে আমার হয়ে গেল। ঠিক, তো এই যে জিনিসটা যখন আমাকে লঙ্গিটিউড বলছে, লঙ্গিটিউড থেকে ওয়েস্টের দিকে আছে, লঙ্গিটিউড মানেই হচ্ছে নর্থ অ্যান্ড সাউথের দিকে আসছে। চলো, আশা করি বোঝাতে পেরেছি এই জিনিসটা। সেম ভাবে যদি আমাকে এই কোশ্চেনটা করে নর্থ সাউথ হলে, এবারে বলো ওয়ান অফ দ্য ম্যাগেলান্স শিপস এক্সপ্লোর দ্য ড্যাশ অফ সাউথ আমেরিকা ফর এ প্যাসেজ অ্যাক্রস দ্য কন্টিনেন্ট, মানে ম্যাগেলানের যে শিপটা সেটা কি এক্সপ্লোর করেছিল, কোস্টলাইন অফ সাউথ আমেরিকা, মাউন্টেন রেঞ্জ অফ সাউথ আমেরিকা, ফিজিক্যাল ফিচার্স অফ সাউথ আমেরিকা, নাকি আইল্যান্ড অফ সাউথ আমেরিকা, কি এক্সপ্লোর করেছিল তারা? দেখা যাক, সাউথ আমেরিকা বের করো, সাউথ আমেরিকা কোথায় আছে, কোথায় আছে সাউথ আমেরিকা? ম্যাগেলানের যে শিপগুলো তারা কি করেছিল, সাউথ আমেরিকা খোঁজো। সাউথ আমেরিকা খোঁজো, সাউথ আমেরিকা কোথায়? এখানে তো কোনো সাউথ আমেরিকা দেখা যাচ্ছে না। এই যে সাউথ আমেরিকা, দেখো কি বলেছে সাউথ আমেরিকা, ওয়ান অফ দিস শিপস ওয়াজ এক্সপ্লোরিং, কি এক্সপ্লোর করছিল, টপোগ্রাফি অফ সাউথ আমেরিকা। তো এটা তো জিওগ্রাফিক্যাল টার্ম, টপোগ্রাফি, ঠিক আছে? তো কি টপোগ্রাফি মানে কি? টপোগ্রাফি মানে হচ্ছে তুমি ধরো কোনো একটা জায়গায় গেলে, সেখানকার যে মাটি বা যেখানকার যে মাটি বা ভূমি, সেখানকার যে প্রপার্টিস গুলো, পাথুরে না মাটি আছে, লাল মাটি আছে না ভেতরে লবণ আছে না কোন ধরনের মেটালস আছে, কি ধরনের খনিজ আছে, এই সব কিছু প্রপার্টিস কে খুঁজে বের করাকে বলা হচ্ছে টপোগ্রাফি। যে কোনো জায়গার ফিজিক্যাল প্রপার্টিস কে খুঁজে বের করাকে বলা হচ্ছে টপোগ্রাফি। তাহলে কোনটা আনসার হবে? টপোগ্রাফি, যেহেতু সাউথ আমেরিকার বলেছে, তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে আমাদের ফিজিক্যাল ফিচার্স, অপশন নাম্বার 3 হয়ে গেল কারেক্ট। ফিজিক্যাল ফিচার্স অফ ল্যান্ড ইজ কল্ড টপোগ্রাফি। হয়েছে? ক্লিয়ার? তো এরকম তোমাদের জিওগ্রাফির উপরে তোমাকে কোশ্চেন করতে পারে, তবে সেটা তুমি প্যাসেজ থেকে পাবে, কিন্তু তবুও তোমাকে নিজস্ব বুদ্ধিতে একটু দিয়ে দিতে হবে।
ইনফরমেশন তুমি নিজে থেকে আনবে না, বাট বুদ্ধি নিজের আনতে পারো। ইনফরমেশনটা প্যাসেজ থেকেই নেবে সবসময়। 4 of the ships sought a passage along a southern coast, inland body of land with water on 3 sides border. দেখো এখানে কিন্তু প্রচুর জিওগ্রাফিক্যাল টার্মিনোলজি তোমাকে দিয়েছে। এবারে 4 of the ships sought a passage along a southern dash, তো দেখা যাক এখানে 4 of the ships কোথায় গেছে। চারখানা শিপস ছিল, চারখানা শিপস চলে গেছে, দেখি কোথায় আছে, দেখি চারখানা শিপস, 4 of the ships, 4. One ship while in the passage that returned to the Spain, so fewer sailors were privileged to gaze at the first panorama of Pacific Ocean. চারখানা শিপ কোথায় গেছে, চারখানা শিপ, চারখানা শিপ কোথায় গেছিল, এই যে পাওয়া গেছে, এ দেখো চারখানা শিপ। রিমেইনিং 4 ships সার্চড অ্যালং দ্য সাউদার্ন পেনিনসুলা। পেনিনসুলা কি জিনিস, এই যে লেখা আছে পেনিনসুলা কি জিনিস, এগুলো তোমাদের তো জানা উচিত, জিকে তে তোমরা পড়েছো, জিওগ্রাফিতে, তাই না? জিওগ্রাফিতে তো এগুলো আসেই তোমাদের। তাহলে কাকে বলে পেনিনসুলা? পেনিনসুলা হচ্ছে এটা বডি অফ ল্যান্ড উইথ ওয়াটার অন 3 সাইড। ধরো এরকম একটা ল্যান্ড আছে যে দেশের সাথে লাগানো আছে ল্যান্ড, এইদিকে জল, এইদিকে জল, এইদিকে জল, তিন দিকে জল, একদিকে স্থল, এটাকে বলা হচ্ছে পেনিনসুলা। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3। তাহলে এরকম জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট থেকে তোমাকে কিন্তু কোশ্চেন করতে পারে। নেক্সট চলো 6 নাম্বার। দ্য প্যাসেজ ওয়াজ ফাউন্ড নিয়ার 50 ডিগ্রিজ অফ, কি হয়ে যাবে এবার, প্যাসেজটা সাউথ বলে 50 ডিগ্রি সাউথ অফ, তাহলে সাউথ অফ যদি বলে আমাকে, তাহলে আমি কার হিসাবে ধরবো, সাউথ অফ যদি বলে তাহলে উপরে নর্থ, এদিকে সাউথ, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার ইকুয়েডর, তাই তো? ইকুয়েডর বলি এটাকে, নিরক্ষরেখা বা বিষুব রেখা, তাহলে বিষুব রেখা হলে এটা ইকুয়েডর হবে, এটা গ্রিনিচ হবে না। গ্রিনিচ কোনটা, গ্রিনিচ হচ্ছে উত্তর নর্থ সাউথে যেটা লেগে রয়েছে এটা গ্রিনিচ। এর অনুযায়ী আমরা ওয়েস্ট এবং ইস্টের দিকের পজিশন দেখতে পারি, কিন্তু যদি আমাকে বলা হয় বিষুব রেখা, তাহলে সেটা ইস্ট এবং ওয়েস্ট ওয়েস্ট এবং ইস্ট বরাবর আছে, পূর্ব পশ্চিম বরাবর। তাহলে এটা আমরা যদি এটা ব্যবহার করে আমরা কি বুঝতে পারি, এটা ব্যবহার করে আমরা নর্থ এবং সাউথে আমরা পজিশন বুঝতে পারি। হয়েছে? তাহলে এটা ইকুয়েটর হবে, ইকুয়েটর, ইকুয়েটর মানে সবাই বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো এটা? সকলে ক্লিয়ার? ভেরি গুড, খুব সুন্দর। চলো তাহলে দেখতে পাচ্ছি সম্পূর্ণ জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট থেকে কিন্তু কোশ্চেন করছে। আস্তে আস্তে আমরা হিস্ট্রির দিকেই যাবো এবারে। চলো, ইন দ্য স্প্রিং অফ 1521, 1521 সালের যে বসন্তকাল এসেছিল, দ্য শিপস ক্রসড দ্য ড্যাশ নাও কল দ্য ইন্টারন্যাশনাল ডেডলাইন। কোনটাকে ইন্টারন্যাশনাল ডেডলাইন মানে যেটাকে বলছে, সেটা কোন দিক থেকে কোন দিকে গেছে সেটা জিজ্ঞাসা করেছে। ইমাজিনারি সার্কেল পাসিং থ্রু দ্য পোলস, ইমাজিনারি লাইন প্যারালাল টু দ্য ইকুয়েটর, এরিয়া, নাকি ল্যান্ডমাস, নাকি অ্যান্সার নট অ্যাভেলেবল। প্রথমে বলি, ইন দ্য স্প্রিং অফ 1529 দ্য শিপ ক্রস দ্য নাও কল দ্য ইন্টারন্যাশনাল ডেডলাইন। দেখা যাক কোন লাইনটাকে এটা ক্রস করেছে। 1521 খুঁজতে হবে প্যাসেজের ভেতরে, প্যাসেজের ভেতরে 1521 খোঁজো, কোথায় আছে 1521, এই যে 1521 আছে। আচ্ছা দেখো কি বলেছে, বলছে দোজ হু রিমেইনড ক্রস দ্য মেরিডিয়ান, মেরিডিয়ান নাও নোন অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ডেডলাইন ইন দ্য আর্লি স্প্রিং অফ 1520 আফটার 90 ডেজ অন দ্য প্যাসিফিক ওশান। তাহলে মেরিডিয়ান মানে কি, মেরিডিয়ান মানে মাঝখান দিয়ে গেছে তার মানে। এবারে মেরিডিয়ান আমরা দেখতে হবে নর্থ সাউথ না ইস্ট ওয়েস্ট, এটা কোনটা হবে, নর্থ সাউথ না ইস্ট ওয়েস্ট? মেরিডিয়ান যখন বলছি ইন্টারন্যাশনাল ডেডলাইন, এটা আমরা নর্থ সাউথে যাচ্ছে নাকি ইস্ট ওয়েস্টে যাচ্ছে, দেখি কে কে বলতে পারে। ইমাজিনারি লাইন পাসিং থ্রু দ্য পোল, যদি পোল দ্বারা হয়, যদি এটা বলে তার মানে কি বলছে, এটা যদি বলে তাহলে তার মানে লেখাটা নর্থ এবং সাউথ পোল বরাবর গেছে, মানে উত্তর দক্ষিণ। আর ইমাজিনারি লাইন প্যারালাল টু দ্য ইকুয়েটর, মানে ইকুয়েটর মানে কি এই লাইনের বরাবর গেছে। তো কোনটাকে তুমি বলবে বলো, 2 নম্বর বলবে না 1 নম্বর বলবে, বলো 2 নম্বর বলবে না 1 নম্বর বলবে? বলো। দেখো আমরা একটু আগেই পড়লাম যে
আমরা এটা সবাই জানি যে গ্রিনিচ টাইমটাই হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম লাইন, তাই না? গ্রিনিচ টাইমটা মানে কি উপর থেকে নিচে, এটা হচ্ছে কারণ আমাদের অক্ষের চারিদিকে পৃথিবী ঘুরছে। পৃথিবী যদি এভাবে ঘোরে তাহলে এই অক্ষের বরাবরই ঘুরলে দিন আর রাত হচ্ছে, দিন আর রাত হলে একমাত্র ইন্টারন্যাশনাল ডেডলাইন কাজে লাগবে। ব্যাপারটা বোঝা গেল? ইন্টারন্যাশনাল ডেডলাইন মানে কি, তার মানে এই রেখার ওপরে সূর্যের রশ্মি পড়ে আমাদের দিন এবং রাত করছে, তার মানে পৃথিবী ঘুরছে এইভাবে, তার মানে এটা পৃথিবীর উপর নিচ বরাবর অর্থাৎ নর্থ সাউথ বরাবর হওয়া উচিত, গ্রিনিচ লাইনে প্যারালাল হওয়া উচিত। তাহলে এখানে আনসার করে দেবো ইমাজিনারি সার্কেল পাসিং থ্রু দ্য পোলস, মানে নর্থ সাউথে দিয়ে গেছে, তাই না? এটা তো ছোটবেলায় শিখেছি, ছোটবেলাকার ব্যাপার। চলো নেক্সট ফলোইং প্যাসেজ, আর একটা প্যাসেজ আছে। এবার দেখো, এবারে আসছে মেরি কুরি। এটা তোমাদের সায়েন্স প্লাস হিস্ট্রি, হিস্টোরিক্যাল ব্যাপারও আছে, সায়েন্স ব্যাপার আছে। মেরি কুরি এবং পিয়ের কুরি সবাই জানো তোমরা, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ বিভিন্ন রকম এলিমেন্টস নিয়ে তারা পড়াশোনা মানে করেছেন। তারা আমাদেরকে বিশাল একটা বড় গিফট দিয়েছেন, যার উপরে আজকে আমরা কিন্তু প্রচুর ক্যান্সারের চিকিৎসা করতে পারছি, পারমাণবিক কেন্দ্র তৈরি করতে পারছি, অস্ত্র তৈরি করতে পারছি। ঠিক আছে, তো মেরি কুরি কথা বলা হয়েছে। তো প্রথমেই আমরা কোশ্চেনে চলে যাব। কোশ্চেনে দেখি কি আছে। কোশ্চেন বলছে দ্য কুরিজ ড্যাশ কোলাবোরেশন হেল্প টু আনলক দ্য সিক্রেটস অফ দ্য অ্যাটম। তো এখানে কুরিজ ফ্রেন্ডলি কোলাবোরেশন, কুরিজ মানে কিন্তু এখানে দুজনকে কথা বলা হচ্ছে, কুরি দম্পতি কথা বলা হচ্ছে। কুরিজ মানে যেমন আমি যদি দাসগুপ্তাস, আমার টাইটেল দাসগুপ্তা, কিন্তু আমি যদি দাসগুপ্তাস বলি তার মানে কি আমার পুরো ফ্যামিলিকে বোঝানো হচ্ছে। তো সেরকমই কুরিজ, ওরা তখন তো পিয়ের কুরির সাথে বিয়ে হয়েছিল, একা একাই থাকতো পিয়ের কুরির সাথেই বিয়ে করার পরে, বাবা মা তো সেরকম কেউ ছিল না। দ্য কুরিজ ড্যাশ কোলাবোরেশন হেল্প টু আনলক দ্য সিক্রেটস অফ দ্য অ্যাটম। তো কিরকম কোলাবোরেশন এটা? ফ্রেন্ডলি কোলাবোরেশন, কম্পিটিটিভ কোলাবোরেশন, কার্টিয়াস কোলাবোরেশন, ইন্ডাস্ট্রিয়াস কোলাবোরেশন, নাকি কেমিস্ট্রি কোলাবোরেশন? তো দেখবো এখানে কি লেখা আছে। বলো, এই দেখো সিক্রেটস অফ অ্যাটম। তাহলে মেরিজ অ্যামিকেবল কোলাবোরেশন লেটার হেল্প, দেখো পেরি অ্যান্ড মেরিজ অ্যামিকেবল কোলাবোরেশন। এবারে অ্যামিকেবল মানে কি, চলো এই কথাটা শুনেছো, আমিগো, আমিগো কথাটা আমরা হিন্দি সিনেমা, ইংরেজি সিনেমা প্রচুর জায়গায় শুনেছি। আমিগো কথার মানে হচ্ছে ফ্রেন্ড, ঠিক আছে? তার মানে অ্যামি কথার অর্থ হচ্ছে যে কোনো শব্দের ভেতরে যখন তুমি অ্যামি পাবে এর মানে হচ্ছে ফ্রেন্ড। যেমন হচ্ছে অ্যামিয়েবল, অ্যামিয়েবল মানে যে যার সাথে সবাই বন্ধুত্ব করতে চায়, হচ্ছে অ্যামিয়েবল, যার সাথে বন্ধুত্ব করা যায়। আর যদি বলো অ্যামিকেবল, অ্যামিকেবল মানে যে সবার সাথে বন্ধুত্ব করতে চায়, এ সবার বন্ধু, এ হচ্ছে কি এর সাথে সবাই, এ কারোর সাথে বন্ধুত্ব করতে যায় না, এর সাথে সবাই আসে বন্ধুত্ব করতে এর কাছে। আর অ্যামিকেবল পার্সন হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব করতে যায়। তো এদের যে কোলাবোরেশন, কোলাবোরেশনটা বলেছে অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ। তাহলে বন্ধুত্বপূর্ণ হলে কোনটা হবে বলো, তাড়াতাড়ি করে, ফ্রেন্ডলি হয়ে যাবে আনসার, তাই তো? ফ্রেন্ডলি ছিল অপশন নাম্বার 1 এ, ফ্রেন্ডলি আনসার হয়ে গেল। মেরি হ্যাড এ ব্রাইট মাইন্ড অ্যান্ড এ ড্যাশ পার্সোনালিটি। কিরকম পার্সোনালিটি? স্ট্রং পার্সোনালিটি, লাইট হার্টেড পার্সোনালিটি, হিউমারাস পার্সোনালিটি, স্ট্রেঞ্জ পার্সোনালিটি, নাকি এনভিয়াস পার্সোনালিটি? তো চলো দেখা যাক কিরকম পার্সোনালিটি ছিল। ব্রাইট মাইন্ড অ্যান্ড কিরকম পার্সোনালিটি ছিল দেখো, বলো কোথায় আছে? কোন রকম নাই, হ্যাঁ দেখো কি দিয়েছে, বলছে ব্রিলিয়ান্ট মাইন্ড অ্যান্ড এ ব্লিথ পার্সোনালিটি। তাহলে ব্লিথ পার্সোনালিটি কথাটা মানেটা কি, কে বলতে পারবে? ব্লিথ, ব্লিথ কথাটা কোত্থেকে পেয়েছো বলো? ব্লিথ পার্সোনালিটি পেলাম। এবারে বলো কিরকম পার্সোনালিটি বলছো তুমি? স্ট্রং, লাইট হার্টেড, হিউমারাস, কোনটা হবে? বলো কিরকম হবে? দেখো ব্লিথ কথার অর্থ হচ্ছে যে খুব একটা বেশি মানে অতটা সিরিয়াস নয়, অতটাও সিরিয়াস নয়, পড়াশোনার প্রতি সিরিয়াস, বাট কেউ যদি কিছু ভুল করে দিল, ভুল হয়ে গেল, তাতে তাতে খুব একটা রেগে যায় না অনেকে, ওই ব্যাপারটা হয় না। তো এদেরকে কি বলবো আমরা? এদেরকে বলবো আমরা লাইট হার্টেড পার্সোনালিটি, ঠিক আছে? এদেরকে বলবো লাইট হার্টেড পার্সোনালিটি, বা যারা খুশি থাকে সবসময়, হাসি খুশি থাকে, এরা হচ্ছে লাইট হার্টেড পার্সন, ব্লিথ পার্সোনালিটি, হাসি খুশি থাকে সবসময়, মাথায় টেনশন নেয় না, এরকম পার্সোনালিটি। চলো নেক্সট, পরেরটা 10 নাম্বার। when she learned that she could not attend the university in Warsaw, যখন সে জানতে পারলো যে সে ওয়ারশর ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, she felt hopeless, annoyed, depressed, worried, কোনটা হবে? তো দেখি এখানে কি কি দেওয়া আছে। এই দেখো পাওয়া গেল ওয়ারশো, এই দেখো ওয়ারশো খুঁজে নিয়েছি, কিওয়ার্ড খুঁজে নিলাম। বলছে she became disgruntled however when she learned that the university in Warsaw was close to women। তাহলে সে কিরকম ফিল করলো? ডিসগ্রান্টলেড ফিল করলো। এই যে গ্রান্ট কথাটা মানে কি বলতো, যখনই কেউ এই এই শব্দটা তোমার সামনে আসবে,
GRUM বা GRUN, গ্রাম বা গ্রান, এর মানে হচ্ছে কমপ্লেনিং বা যে বিরক্ত হয়ে গেছে, তাকে বলি গ্রান্ট। গ্রান্ট মানে কি গদগদ করা। কখন কি গদগদ করে? যখন সে বিরক্ত হয়ে যায়। শুয়োরকে দেখো মারবে তখন গদগদ করতে, যেন মেরে ফেলবে তোমাকে, কামড়ে টামড়ে দিতে পারে। শুয়োর রেগে গেলে কিন্তু গদগদ করে। তো এই গ্রান্ট, ডিসগ্রান্টলেড মানে হচ্ছে প্রচন্ড ভাবে বিরক্ত হয়েছিল, যে কেন পড়তে দেবে না ভাই, এটা ইউনিভার্সিটি, মেয়েদেরকে নাকি পড়তে দেবে না। তো এইটার জন্য তিনি খুব অ্যানয়েড হয়েছিল। হোপলেস হয়নি। হোপলেস, ডিপ্রেসড, ওয়ারিড হলে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে গেল কি করে? হোপলেস হয়নি, কারণ তারপরেও তিনি ডক্টরেট করেছিলেন। ম্যারি ড্যাশ বাই লিভিং পোল্যান্ড অ্যান্ড ট্রাভেলিং টু ফ্রান্স টু এন্টার সরবর্ন। তিনি পোল্যান্ডকে ছেড়ে দিয়ে কোথায় গেলেন? সরবর্নে গেলেন। চ্যালেঞ্জ অথরিটি শোড ইন্টেলিজেন্স বিহেভড নাকি ওয়াজ ডিস্ট্রেট। দেখি কিভাবে সে পোল্যান্ডকে ছেড়ে চলে গিয়ে সবর্নে ভর্তি হতে গেল। চলো দেখি। এই যে দেখো কি বলেছে, তা দেখো, আরো ডিটারমাইন্ড হয়ে গেল, পড়তে দেবে না মানে আমি পড়েই ছাড়বো। ডিটারমাইন্ড টু রিসিভ এ হায়ার এডুকেশন, শি ডিফায়েন্টলি লেফট। ডিফাই মানে কি? ডিফাই কথাটা মানেটা হচ্ছে অমান্য করা, অগ্রাহ্য করা। অথরিটিকে অগ্রাহ্য করে সে পোল্যান্ড থেকে বেরিয়ে চলে গেছিল। ঠিক আছে, যার জন্য ওর কিন্তু পোল্যান্ডে আসার দরজাও বন্ধ হয়ে গেছিল পুরোপুরি, আর ফিরতে পারছিল না। যাই হোক, তো এখানে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার চ্যালেঞ্জ অথরিটি, তাই না? তুমি যখন অথরিটিকে ডিফাই বা অমান্য করছো, দ্যাট মিনস তুমি চ্যালেঞ্জ করছো যে ভাই কি করবি কর, আমি তো পড়বো। বুঝতে পারলে? তাহলে এক্ষেত্রে তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার 1। নেক্সট চলো, ড্যাশ শি রিমেম্বার দেয়ার জয় টুগেদার। এবার তো পেরিকুরি মারা গেছে, পেরিকুরি মারা যাওয়ার পরে তার কথা খুব মনে পড়ছে। এবারে দেখো, ডিজেক্টেডলি শি রিমেম্বার দেয়ার জয় টুগেদার, ওয়ারিড, টিয়ারফুলি, হ্যাপিলি নাকি আরফুলি। তো চলো দেখা যাক কোনটা হচ্ছে। আমাদের এখানে প্রথমে যখন পেরিকুরি মারা গেল তখন তাকে কিভাবে মনে রাখতো, মানে কিভাবে মনে পড়তো তার কথা। ম্যারিড হয়ে গেল পেরিকুরির সাথে। শর্ট টাইম আফটার দ্য ডিসকভার রেডিয়াম, পেরি ওয়াজ কিল্ড বাই এ হর্স ড্রন ওয়াগন 1906। এটা সবাই খুব ভুল ভাবে যে পেরিকুরি হয়তো রেডিও অ্যাক্টিভের রেডিয়েশনের জন্য মারা গেছিল। একদমই ভুল কথা। একে মেরে ফেলা হয়েছিল হর্স ড্রন ওয়াগন দিয়ে টেনে মেরে ফেলা হয়েছিল, যাতে ওদের এক্সপেরিমেন্টটা আটকে যায়। নাজিরা এটা করেছিল। যাই হোক, ম্যারি ওয়াজ স্টান্ড বাই দিস হরিবল মিসফরচুন অ্যান্ড এন্ডিওর হার্টব্রেকিং, ডেসপন্ডেন্টলি শি রিকল দেয়ার ক্লোজ। দেখো, ডেসপন্ডেন্টলি শি রিকল মানেই হচ্ছে রিমেম্বার বা মনে করা। ঠিক আছে, রিকল বারবার করে কল করছে জিনিসটা, ওদের রিলেশনশিপ কেমন ছিল, দেয়ার ক্লোজ রিলেশনশিপ অ্যান্ড দ্য জয় দ্যাট দে হ্যাড শেয়ার্ড। তো ডেসপন্ডেন্টলি মানে কি? ডেসপন্ডেন্টলি মানে পুরোপুরি হতাশ হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া। তো দেখে নাও এখানে আমাদের অপশনে দেখি কি কি আছে। অপশনে মনে হয় তোমরা অলরেডি তোমাদের মাথায় আনসার চলেও এসেছে, জানি আমি এটা। তো কোনটা হবে? ডিজেক্টেডলি। স্যার ডিজেক্টেডলি মানে যে একা একা বা এরকম ডিপ্রেশনে চলে যাওয়া, কি করে বুঝবো? ঠিক আছে, ওকে, কোনো চাপ নেই। শব্দটাকে ভেঙে দাও, ডিই প্লাস জেক্ট, JECT। এবারে বলো জেক্ট কথাটা তুমি কোথায় কোথায় পেয়েছো? বলো কোথায় কোথায় পেয়েছো? দেখো, ইনজেক্ট, ইনজেকশন হয়েছে, ইনজেকশন পেয়েছি আমরা। ইনজেক্ট করা মানে কি? ভেতর দিকে পুশ করে দেওয়া, মানে ছুড়ে দেওয়া। জেক্ট মানে হচ্ছে ছুড়ে দেওয়া। ঠিক আছে, জেক্ট মানে ছুড়ে দেওয়া। এবার ধরো তোমরা ছোটবেলাতে ওয়াকম্যান, কানে যে গান শোনার যে ওয়াকম্যান গুলো হতো, আশা করি তোমরা সবাই দেখেছো ওগুলো, সিডি প্লেয়ার। সেখানে দেখবে একটা ইজেক্ট বলে অপশন থাকতো, যেটাতে টিপলেই ক্যাসেটটা খট করে বেরিয়ে চলে আসতো না? তাহলে ইজেক্ট মানে কি? জেক্ট মানে ছুড়ে দেওয়া। তো ইজেক্ট মানে বাইরে ছুটছে, ইনজেক্ট মানে ভেতরে ছুটছে। যখন আমি কোনো জিনিসকে ছুড়ে ফেলে দিই, অগ্রাহ্য করি, অমান্য করি, তখন তাকে কি বলি? রিজেক্ট, ছুড়ে ফেলে দিলাম। তো এই যে জিনিসটা, জেক্ট মানে ছুড়ে দেওয়া। তাহলে ডিজেক্টেড মানে কি? ডিই দিয়ে নেগেটিভ হয়, সবাই জানি ডিই একটা নেগেটিভ ওয়ার্ড। ডিজেক্ট মানে কি? নেগেটিভলি কেউ আমাকে ছুড়ে দিয়েছে, কেউ আমাকে একা করে দিয়েছে। তো ডিজেক্টেডলি মানে প্রচন্ড একা হয়ে যাওয়া বা হতাশ হয়ে যাওয়া। ক্লিয়ার? টিয়ারফুলি হবে না এখানে, কোথাও বলেনি ও ভয়ে ভয়ে করে কাঁদতো না, ও হতাশ হয়ে এগুলো কথা মনে করতো। ঠিক আছে, সে কাঁদতো না সেটা পরের ব্যাপার। প্যাসেজে যেটা লেখা আছে ওটাই হবে আনসার। 13 নাম্বার, হার ড্যাশ বিগ্যান টু ফেড। ফেড মানে আস্তে আস্তে আবছা হচ্ছে। হোয়েন শি রিটার্ন টু দ্য সবর্ন টু সাকসিড হার হাজবেন্ড। সাকসিড মানে কি? ওর হাজবেন্ড তো কয়টা কাজ করছিল, সেই কাজটাকে তো ফেলে চলে গেছে না, এবার সেই কাজটাকে সেখান থেকে আবার তিনি এগিয়ে নিয়ে গেছেন, সেটাকে বলা হয় সাকসিড করা। তো মিসফরচুন, অ্যাঙ্গার, রেচেডনেস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যাম্বিশন। তো দেখি কোন জিনিসটা ফেড হয়ে গেছিল যখন তিনি তার হাজবেন্ডের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছিলেন। চলো, এই যে পাওয়া গেছে ফেড। এই যে এইটাই তো খুঁজবো না,
কোশ্চেনে যেটা কিওয়ার্ড পাচ্ছি ওটাকে খুঁজবো আমি, অন্য কোনো দিকে চোখ যাবে কেন আমার? তো কুরিস ফিলিং অফ ডেজোলেশন, ডেজোলেশন ফাইনাল, ডেজোলেশন মানে কি একা একা হয়ে যাওয়া, ওই যে ডিজেক্টেড হয়ে গেছিল, ডেজোলেশন মানে একা একা হয়ে যাওয়া। when she was asked to succeed her husband as a physics professor at the Sorbonne, Sorbonne থেকে তাকে ডেকেছিল, বলেছিল তুমি তোমার স্বামীর কাজটাকে তুমি এবার এগিয়ে নিও। তো ডেজোলেশন মানে একাকিত্ব কি করে বুঝছেন আপনি? দেখো ডিই হচ্ছে নেগেটিভ, আর সোল থেকে কি আছে সোলো, সোলো মানে কি, সোলো মানে হচ্ছে একা, সোলো পারফরমেন্স, একা একা গান করছে। তাহলে ডেজোলেশন মানে হয়ে গেল একা হয়ে যাওয়া। তাহলে এখানে আমরা দেখি তার একাকিত্ব আস্তে আস্তে ফেড হতে থাকলো, কারণ কি এরপরে তো ওর সাথে রিসার্চ চলে এলো না, রিসার্চের টাইম দিলে মানুষের একাকিত্ব কমে যায়, কোনো একটা কাজের মধ্যে ঢুকে গেলে একাকিত্ব আর ফিল হয় না, একদমই তাই। তাহলে কোনটা হবে এখানে একাকিত্ব? একাকিত্ব হয়ে যাবে রেচেডনেস। রেচেড কথাটা মানে হচ্ছে কোথাও তোমাকে কেউ, ধরো আমি ধরো তোমাকে জঙ্গলে একা ছেড়ে চলে এলাম, ওটাকে বলা হয় রেচেড, বা এটাকে তুমি বলতে পারো লার্জ। লার্জ মানে কোথাও একা ফেলে চলে আসা বা থেকে যাওয়া একা। তাহলে আনসার হয়ে যাচ্ছে রেচেডনেস। ক্লিয়ার? নেক্সট চলো, ইভেন দো শি বিকেম ফ্যাটালি ইল মানে কি, তারপরে সে খুব অসুস্থ হয়ে গেছিল ওই রেডিও অ্যাক্টিভিটির জন্য। ফ্রম ওয়ার্কিং উইথ রেডিয়াম মেরি কুরি ওয়াজ নেভার ট্রাভেলড, মেরি কুরি ওয়াজ নেভার ওয়ারিড, মেরি কুরি ওয়াজ নেভার ডিসঅ্যাপয়েন্টেড, মেরি কুরি ওয়াজ নেভার সরোফুল ডাজ ডিস্টার্ব। তো চলো দেখা যাক উনি অসুস্থ হওয়ার পরেও তিনি কখনো কি ফিল করেননি। তো দেখো দেখো এখানে দেওয়া রয়েছে, মেরি কুরি ইভেন্চুয়ালি সাফার্ড এ ফ্যাটাল ইলনেস ফ্রম হার লং এক্সপোজার টু রেডিয়াম, রেডিয়ামের জন্য তার প্রচুর শরীর খারাপ হয়ে গেছিল, ঠিক আছে। এরপরে কি হয়েছে, শি নেভার বিকাম ডিসইলিউশনড অ্যাবাউট হার ওয়ার্ক, কি দিয়েছে ডিসইলিউশনড অ্যাবাউট হার ওয়ার্ক। তা ডিসইলিউশনড হওয়া তো ভালো, ইলিউশন মানে তো মায়া, ডিসইলিউশন মানে হচ্ছে মায়া কেটে গেছে। কিন্তু ব্যাপারটা বোঝো, তুমি একটা জিনিস নিয়ে স্বপ্ন দেখছো যে আমি এটাকে রেডিয়াম দিয়ে একটা দারুণ জিনিস বানাবো, তো এটা তো এখনো অবধি বাস্তবায়িত হয়নি, তো জিনিসটাকে তুমি ইলিউশন বলবে। এবার মানুষ যত এই ইলিউশনের মধ্যে থাকবে ততই তার এই কাজের প্রতি বা তার যে জব, এই জবটা করে আমি একটা দারুণ জিনিস বানাবো, তোমার যেটা কি বলবো লক্ষ্য, সেই লক্ষ্যটা তো এই ইলিউশনের ওপরেই বেস করে চলছে না। এবার তুমি যদি শরীর খারাপ হয়ে যায়, শরীর খারাপ হলে কি হবে, আমি এইটাই বানাতে গেলাম আর এটাই আমাকে মেরে ফেললো, তো এগুলো করে কি লাভ, এই লক্ষ্য পূরণ করে কি লাভ? তাহলে কি হচ্ছে, তখন মানুষ ডিসইলিউশন হয়ে যাচ্ছে। তো ডিসইলিউশন সবসময় যে খারাপ হওয়ার তা নয়, ডিসইলিউশন মানে হচ্ছে তোমার ভেতরে যে স্বপ্নটা, সেই স্বপ্নটাকে তুমি মেরে ফেলছো। তার মানে তিনি কিন্তু কখনো তার কাজকে ডিসইলিউশন করেননি বা নিজের স্বপ্নকে তিনি মেরে ফেলেননি। যতই শরীর খারাপ হোক তিনি কিন্তু কখনোই দোষ দেননি নিজের লক্ষ্যের উপরে। মানে তিনি তো রেডিয়ামকে নিয়ে বা তেজস্ক্রিয়তাকে নিয়ে পড়াশোনা করছেন, তেজস্ক্রিয়তাকে তিনি কোনোদিন দোষ দেননি। তার মানে এখানে কোনটা হয়ে যাবে, এখানে ট্রাবলড, ওয়ারি, ডিসঅ্যাপয়েন্টেড, সরোফুল, ডিস্টার্ব। তাহলে কোনটা হবে, কুরি ওয়াজ নেভার ট্রাবলড, ওয়ারিড, ডিসঅ্যাপয়েন্টেড, সরোফুল, ডিস্টার্ব। মানে কি ডিসঅ্যাপয়েন্টেড হবে, হতাশ হয়ে যাওয়া, আর লক্ষ্য পূরণ করে কি হবে, তোমাকে মেরেই ফেলবে, তাহলে কি হতাশ হওয়া। তাহলে তিনি কখনো হতাশ হননি। ডিসইলিউশন মানে মাথা থেকে সমস্ত আশা বেরিয়ে গেল, সমস্ত ইলিউশন বেরিয়ে গেল, তাহলে আমি হতাশে চলে আসবো নেক্সট পরেরটা। এবারে চলো নেক্সট, Mount Vesuvius, a volcano located between the ancient Italian sites of Pompeii and Herculaneum, has received much attention because of its frequent and destructive eruptions. That most famous of these eruptions occurred in AD 79. তো এখানে বুঝতে পারছি আমরা কি নিয়ে প্যাসেজ দিয়েছে, আগ্নেয়গিরি নিয়ে প্যাসেজ দিয়েছে। খুব ভালো কথা, চলো প্যাসেজ করে নেবো। আগে প্যাসেজ পড়বো না, আগে কোশ্চেন পড়বো। Herculaneum and its harbor were buried under the dash lava। কিরকম লাভা, লিকুইড লাভা, সলিড লাভা, ফ্লোয়িং লাভা, গ্যাস লাভা? অ্যান্সার নট অ্যাভেলেবল। চলো দেখা যাক, বলো কিরকম লাভা। দেখো কোয়াগুলেটেড লাভা। কোয়াগুলেটেড মানে কি, লিকুইড না, কোয়াগুলেটেড মানে হচ্ছে অর্ধতরল, অর্ধতরল। তুমি এটাকে বলতে পারো ভিসকাস, এটা তুমি ভিসকাস বলতে পারো, লিকুইড বা সলিড কোনোটাই বলতে পারো না। তাহলে আনসার কোনটা হয়ে যাবে, এখানে কোয়াগুলেটেড লাভা বলেছে, তাহলে এখানে দেখা যাক কি আছে, অ্যান্সার নট অ্যাভেলেবল, এখানে কোনো অ্যান্সারই নাই, 5 নম্বর আনসার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ফ্লোয়িং কি হতে পারে দেখা যাক, ফ্লোয়িং যদি বলা থাকে তাহলে করবো, না তো করবো না। ফ্লোয়িং কি আছে, the volcano poured a huge river of molten rock down upon Herculaneum, completely burying the city and filling the harbor with coagulated lava। তাহলে এটা আমরা কোয়াগুলেটেড যেহেতু অর্ধতরল,
পুরোটা কঠিনও হচ্ছে না, তাহলে আমরা এটাকে বলবো ফ্লোয়িং লাভা, অপশন নাম্বার 3, কারণ ফ্লো হয়ে এসেই পুরো জিনিসটাকে ডুবিয়ে দিয়েছে। তো একমাত্র ফ্লোয়িং ই বলা যেতে পারে, আর কোনো কিছু বলা যেতে পারে না, তাই না? কারণ লিকুইড আমি বলবো না, সলিডও বলতে পারবো না। অর্ধতরল, কোয়াগুলেশন মানে অর্ধতরল। চলো নেক্সট, মানে কঠিনত্ব আর তরল দুটোই ওই বর্তমান ওই একটা জিনিসের মধ্যে, তাহলে কি হতে পারে? ফ্লো হতে পারে, তাহলে ফ্লো বলতে পারি, অপশন নাম্বার 3। চলো নেক্সট, দ্য পয়জনাস গ্যাস ওয়ার নট ড্যাশ ইন দ্য এয়ার, এবল টু ফ্লোট, ভিজিবল, এবল টু এভাপোরেট, ইনভিজিবল। তো আমাকে কি নিয়ে জানতে হবে? পয়জনাস গ্যাস নিয়ে জানতে হবে। তো চলো পয়জনাস গ্যাস থেকে জানতে, কিছু কোনো পড়াটার ব্যাপার নেই এখানে, এখানে রিডিং ওই ধরে ধরে শব্দ শব্দ ধরে ধরে বাংলা করে কোনো লাভ নেই ভাই এখানে, ঠিক আছে? তুমি যেটা খুঁজতে বলা আছে সেটা খোঁজো খালি, আর কিচ্ছু না। কোথায় আছে দেখি পয়জনাস গ্যাস, কোথায় আছে পয়জনাস গ্যাস? কোথায় পয়জনাস গ্যাস আছে? কোথায় পয়জনাস গ্যাস? এই যে পাওয়া গেছে, পয়জনাস সালফিউরিক গ্যাসেস স্যাচুরেটেড দ্য এয়ার, দিস হেভি গ্যাসেস ওয়ার নট বাউয়েন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার। বাউয়েন্ট মানে কি? যেটা ভাসতে পারে, তাই না? বাউয়েন্ট মানে প্লবতা, যেটা ভাসতে পারে, জলের উপর বা গ্যাসের উপর ভাসতে পারে, তার মানে যেটা ফ্লোট করতে পারছে না। তাহলে ওয়ার নট বাউয়েন্ট, তাহলে কোনটা করবে? তাহলে এখানে হয়ে যাবে ওয়ার নট বলেছে, তাহলে নট এবল টু ফ্লোট হয়ে যাবে আনসার। চলো নেক্সট 17 নম্বর, সায়েন্টিস্ট অ্যানালাইজ ডেটা অ্যাবাউট ভেসুভিয়াস ইন দ্য সেম ওয়ে দ্যাট এ জুওলজিস্ট ড্যাশ এ স্পেসিমেন। দেখো এখানে বলছে সায়েন্টিস্টরা যেভাবে ভিসুভিয়াসকে অ্যানালাইজ করেছে সেভাবে কারা অ্যানালিসিস করে? তারা জুওলজিস্টরা কোনো স্পেসিমেনকে সেইভাবেই অ্যানালিসিস করে। জুওলজিস্টরা যেভাবে স্পেসিমেনকে অ্যানালিসিস করে, যেমন কেটে ছেটে পুরো কাট ব্যাং কেটে জুওলজিস্টরা করে না পরীক্ষা টরীক্ষা স্পেসিমেনকে, ঠিক সেরকম ভাবে মানে খুঁটিয়ে খুঁটিয়ে সায়েন্টিস্টরা ভিসুভিয়াসকে অ্যানালিসিস করেছে। তাহলে জুওলজিস্টরা স্পেসিমেনকে কি করে দেখা যাক, কি আছে দেখা যাক, তারপরে দেখবো। জুওলজিস্টরা বার করো, খালি খালি জুওলজিস্টটা বার করো, জুওলজিস্ট কোথায় আছে? কোথায় জুওলজিস্ট আছে? ওই যে জুওলজিস্ট। চলো, বাই অ্যানালাইজিং ডাটা মাচ অ্যাজ এ, কিরকম ভাবে অ্যানালাইজ করেছে ওরা? জুওলজিস্টরা যেভাবে ডাইসেক্ট করে একটা অ্যানিমাল স্পেসিমেনকে। ডাইসেক্ট মানে কি? দেখো ডাই কথার মানেটা হচ্ছে বা ডিসেক্ট বা ডাইসেক্টও বলতে পারো। ডিস মানে হচ্ছে আলাদা করা, ঠিক আছে? যে কোনো শব্দের ভেতরে ডিস মানে হচ্ছে জিনিসটাকে আলাদা করছি। আর কি দিয়েছে? সেক্ট, এস ই সি, সেক্ট। সেক্ট থেকে কি আছে? সেকশন। সেকশন মানে হচ্ছে ভাগ করা, তার মানে কেটে দুভাগ করাকে বলা হচ্ছে ডাইসেক্ট। তাহলে বুঝে গেলাম, তাহলে যেভাবে কেটে মানে একদম জুলজিস্টরা যেরকম কেটে কুটে যেভাবে অ্যানালিসিস করে ওভাবেই ওরাও ভিসুভিয়াসটাকে অ্যানালিসিস করেছে। তাহলে কোনটা হবে আনসার? এটা স্টাডিজ বাই কাটিং অ্যাপার্ট, আনসার হয়ে গেল অপশন নাম্বার 2। কাটিং অ্যাপার্ট তো, ডাইসেক্ট মানে তো কেটে দুভাগ করছি, তাহলে কাটিং অ্যাপার্ট এটাই হবে আনসার। হলো? তো তোমাকে কোনো কিছু বাংলা করতে হবে না, যেটা তুমি দেখতে পাচ্ছ ওখানে কি আনসার পেয়ে যাবে। Dash have concluded that the volcanic eruption caused a tidal wave. কাদের স্টাডি এটা বলছে? সায়েন্টিস্ট হু স্টাডি ওশানস, সায়েন্টিস্ট হু স্টাডি অ্যাটমসফেরিক কন্ডিশনস, সায়েন্টিস্ট হু স্টাডি অ্যাশ, যারা ছাই পরীক্ষা করে, সায়েন্টিস্ট হু স্টাডি অ্যানিমাল বিহেভিয়ার, অ্যান্সার নট অ্যাভেলেবল। তো ভলক্যানিক ইরাপশনের ফলে টাইডাল যে ওয়েভ হয়েছে এইটা কারা বলছে? এটা কি ধরনের সায়েন্টিস্টরা এটা বলবে? দেখা যাক এই কথাটা কোথায় লেখা আছে, টাইডাল ওয়েভ। কোথায় টাইডাল ওয়েভ আছে? কোথায় টাইডাল ওয়েভ আছে? টাইডাল ওয়েভটা বার করো খালি। wealth of data effects that vacuum can have the surrounding to the volcanologist can locate না, volcanologist তো বলছে না এটা ভাই। টাইডাল ওয়েভ কোথায় আছে? এই যে পাওয়া গেছে। Studying this event have also concluded that Vesuvius caused a huge tidal wave. কারা বের করেছে? মেট্রোলজিস্ট। মেট্রোলজিস্ট মানে কারা? যারা সমস্ত ভূমি ভাগ, যত পৃথিবীর ভূমি যে ভাগ আছে তার উপরে যা যা আছে সেগুলোকে নিয়ে যারা স্টাডি করেন। তাহলে এখানে কোনটা হবে? মেট্রোলজিস্ট কাদেরকে বলবো? মেট্রোলজিস্ট কাদেরকে বলবো? গোটা পৃথিবী অ্যাটমসফেরিক কন্ডিশন যারা করে, মেট্রোলজিস্ট মানে আবহাওয়া দপ্তর। আনসার হয়ে গেল ডি। টাইডাল ওয়েভ তো আবহাওয়া দপ্তরই বলবে না, তাহলে অ্যাটমসফেরিক কন্ডিশনস কে যারা বলছে তারা মেট্রোলজিস্ট। তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার 2। এটা স্টাডি ওশান হবে না। চলো, সায়েন্টিস্ট হ্যাভ ইউজড ড্যাশ ওয়াটার টু ওয়াশ অ্যাওয়ে ভলক্যানিক অ্যাশ। ভলক্যানিক অ্যাশকে ধোয়ার জন্য সায়েন্টিস্টরা কিরকম জল ব্যবহার করেছিল? বটলড, ভলক্যানিক, পিউরিফাইড, সি ফাউন্টেন। চলো দেখা যাক ভলক্যানিক অ্যাশকে পরিষ্কার করার জন্য কিরকম জল ব্যবহার করেছিল।
অ্যাশ পরিষ্কার করার জন্য কিরকম জল ব্যবহার করা হয়েছিল? এই যে পাওয়া গেছে, দেখি। এই যে ইন অ্যাডিশন টু মেকিং দিস ইনভেস্টিগেশন আর্কিওলজিস্টস হ্যাভ বিন এবল টু, এত কিছু পড়ার দরকার নেই। আর্কিওলজিস্ট কি করেছে? স্টাডি দ্য সেলেস্টেন্স অফ ভিকটিমস, মানে যারা লাভার নিচে চাপা পড়ে গেছিল, বাই ইউজিং কি ওয়াটার, ডিস্টিল ওয়াটার টু ওয়াশ অ্যাওয়ে দ্য ভলক্যানিক অ্যাশ। এই যে পেয়ে গেলাম, এতটুকুই দরকার আমার, এতটা পড়ার দরকারও ছিল না আমার, এতটুকু দেখেই আমি করে দিতে পারি, তাই না? তাহলে এখানে কোনটা হবে বলো? ডিস্টিল ওয়াটার মানে কি? পাতিত জল, মানে পুরো ফ্রেশ ওয়াটার, একদম পিওর ওয়াটার। তাহলে কোনটা হয়ে যাবে? পিউরিফাইড ওয়াটার, মানে যার মধ্যে কোনো রকম কোনো মিনারেলস থাকে না, তাকে বলা হয়, বা কোনো এলিমেন্টস থাকে না H2O ছাড়া, সেটাকে বলা হয় পাতিত জল। ক্লিয়ার? সঙ্গীতা মণ্ডল দেখো ক্লাসের মধ্যে যখন আসবে না, শুধু ক্লাসে যে ক্লাসটা হচ্ছে, যে টপিক চলছে সেটা নিয়ে কথা বলো। এগুলো খুব বাজে স্বভাব, সিরিয়াসলি খুব বাজে স্বভাব সঙ্গীতা মণ্ডল। এটা ক্লাস চলছে, তুমি যাই হোক রিডিং কম্প্রিহেনশন বা যে কোনো ক্লাসই হোক, তুমি এখানে আজ ইকোনমিক ক্লাস কেউ করেছো, জেনে কি হবে? এখানে তোমার কোনো বন্ধু তোমাকে সেটাতে সাহায্য করতে পারবে না। তুমি যদি না দেখতে পাও, তুমি ডিরেক্টলি সাপোর্টে কল করো, বা সাপোর্টে নিজের ইমেল আইডি বা নাম পাঠিয়ে দাও, ও দেখে নেবে, ও তোমাকে ভিজিবল করিয়ে দেবে। এখানে তুমি জিজ্ঞাসা করেও বা কি হবে বলো? তুমি তো দেখতে পাচ্ছ না, আলটিমেটলি তোমারই প্রবলেম হচ্ছে। তো এখানে তো দিয়ে তো কোনো সলিউশন হবে না। তুমি তো সেটা, যিনি আমাদের সাপোর্টে আছেন তাকে তোমরা, বা তুমি তোমাদের ইমেল আইডি বা ফোন নাম্বার, নাম, এবং তোমার যেটা অর্ডার আইডি আছে, ব্যাচটা নেওয়ার সময় তোমার একটা অর্ডার আইডি ছিল নিশ্চয়ই, ওই অর্ডার আইডিটা পাঠিয়ে দিলে ও তোমাকে করে দেবে। তুমি এখানে যে টাইমটা নষ্ট করছো, ওই টাইমের মধ্যে এতক্ষণ তোমার ক্লাস ভিজিবল হয়ে যেত। ইন্ডিভিজুয়াল মাঝে মধ্যে প্রবলেম হয়, ক্লাস টাস দেখা যায় না, তো সাপোর্টে ফোন করে দেয়, এই ডিটেলস গুলো লাগে, অর্ডার আইডি, নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো সাপোর্টে করে দেবে, ঠিক করে দেবে ওখান থেকে। এখান থেকে তোমায় কেউ সাহায্যই করতে পারবে না, আমিও পারবো না, এখানে যারা আছে তারাও পারবে না, তাই না? তো একটু পড়ায় মন দাও। যাই হোক, তো এগুলো দেখো, এগুলো টাইপের সায়েন্স অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে তোমাদের রিডিং কম্প্রিহেনশন এরকম দিতে পারে। তো যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে স্যার আগে কোশ্চেন পড়বো, তারপরে প্যাসেজে যাবো, ঠিক আছে? এবারে চলো আজকে আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে এটা কোথায় গেল, এটা তো হয়ে গেছে আগের দিন। নয়, আচ্ছা ওটা করাবো, 1 মিনিট দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও, বুটটা রিস্টার্ট করতে হবে। ফার্স্ট ক্লাস করছি, তুমি প্রথম ক্লাস করছো, 3 নম্বর ক্লাস করছো, আগের ক্লাসগুলো দেখে আসতে হবে, না তো কিছু বুঝতে পারবে না। আগের ক্লাসগুলো দেখে আসতে হবে। আমি জানি, কিন্তু তুমি পাওনি যদি, তো এখানে বলে লাভ নেই ভাই, সত্যি বলছি সঙ্গীতা, এখানে তুমি বলে কোনো সলিউশন হবে না। মানে তুমি যদি এখানে তুমি ধরো তুমি পাচ্ছ না, তো ধরো অন্য কেউ পাচ্ছে,
তো ওই প্রবলেমটা ও সলভ করতে পারবে না, তো তোমাদের সাপোর্টই কল করতে হবে। কেউ যদি না পায় সেটার জন্য ওয়েট করে বসে থাকলে তোমার দেরি। তুমি দেখতে পাচ্ছ একটা ক্লাস আমি দেখতে পাচ্ছি, তুমি অন্যের কথা ভাবছো কেন? তুমি নিজের কথা ভাবো, অন্যের কথা তোমাকে ভাবতে হবে না। তুমি সঙ্গে সঙ্গে সাপোর্টে কল করবে, অর্ডার আইডি বলবে, আমার নাম বলবে, অপূর্ব স্যার এক্ষুনি বললেন এটা করতে, বলে দেবে আমার সুদীপ্ত স্যারের নাম, যে এক্ষুনি অপূর্ব স্যার বললেন এটা ওকে ভিজিবল করে দিতে, যাই হয়ে যাবে ওকে ভিজিবল করে দিতে হবে তোমাকে। এখানে বলে তো কোনো লাভ নেই, তাই বলছি আমিও কিছু করতে পারবো না এখান থেকে, আমার কাছে নেই ওই অ্যাক্সেসটা, যেটা দিয়ে আমি তোমাদের ক্লাসটা দেখতে পাবো, পাওয়া যাচ্ছে কিনা দেখতে পাবো, ওটা ওদের কাছে অ্যাক্সেস থাকে, যারা সাপোর্টে থাকে তারা। মেল আইডি আগের দিন করে দিয়েছি তোমাদের, তো চলো, এগুলোকে বলা হয় ওয়ান ওয়ার্ড ইনফারেন্স, ঠিক আছে? এগুলো তোমাদের আসবে, এগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ছে তোমাদের, দেখবে তোমাদের ওখানে অ্যাপ্লিকেশন বলে আছে, এটা কিছুই না, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমাকে একটা শব্দ দিয়ে, বা যেটা অপশনে দেয়া থাকবে, এক দুটো ওয়ার্ড থাকবে এখানে, ঠিক আছে? মানে তুমি বলতে পারো যে এক কথায় তোমাকে বলতে হবে যে আমাদের অথার কি মনোভাব পোষণ করছেন তার দেওয়া ক্যারেক্টারের মধ্যে, মানে অথার ধরো এই গল্পটা লিখেছে, ঠিক আছে? এই অথার এই গল্পটা লিখেছে, অথার দেখো রাধা নামক একটা মেয়ের ব্যাপারে লিখেছে, ব্যাংকেও আসে এগুলো, সেম সেম প্যাটার্ন, এগুলোকে ওয়ান ওয়ার্ড ইনফারেন্স বলা হয়। তোমাদেরকেও আসবে ইনফারেন্স, যেগুলো আসে মানে যেগুলো দেখবে তোমাদের সাপোর্টিং আইডিয়া, দেখবে তোমাদের লেখা থাকবে সাপোর্টিং আইডিয়া অ্যাপ্লিকেশন, দেখবে তোমাদের ইয়েতে সিলেবাসে আছে। এবার দেখো এখানে তিনি রাধা নামক এই ক্যারেক্টারটার কথা বলেছেন, তো তোমাকে এইরকম কোশ্চেন করবে, যেমন দেখো হোয়াট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য সিনারিও অফ আ ডিসিশন মেকিং, মানে রাধা যে আছে তার ডিসিশন মেকিং এ কেমন ধরনের ডিসিশন মেকিং করে ও, তো সেটাই জিজ্ঞাসা করেছে। তো তোমাকে কি করছে, তোমাকে চরিত্রের ওপর বেস করে বা কোনো ক্যারেক্টার বা গল্পের মূল বিষয়ের ওপর বেস করে তোমাকে ইনফারেন্স বেসড কোশ্চেন করবে, উত্তর দিতে হবে এক কথায়। তো দেখো এখানে বলেছে যে এই যে ডিসিশন মেকিং, মানে যে মেয়েটি রয়েছে রাধা, তার ডিসিশন মেকিং কে অথার কি হিসাবে দেখছেন, পারপ্লেক্সড, ক্লেভার, মিজার, চিটার, লিনিয়েন্ট। এবার দেখো রাধা নিডস টু শিফট টু এ নিউ এরিয়া বিকজ অফ আর কমিউনিকেশন ইস্যুস, কমিউনিকেশন মানে কি, যাতায়াত করতে প্রবলেম হচ্ছে, তো অফিসে নতুন ঢুকেছে, অফিসে জয়েন করেছে, কম্পিটিশনে প্রবলেম হচ্ছে, তো কি করবে, তো বলছে স্যার আমার একটা অ্যাপার্টমেন্ট চাই, অফিসের কাছাকাছি আমি একটা অ্যাপার্টমেন্ট নেব, ঠিক আছে নিয়েছে। এবারে যখন সে দেখতে গেল যে অ্যাপার্টমেন্ট, তখনও সে বিপদে পড়ছে, কি বলছে, বলছে যে স্যার কোম্পানি থেকে যে অ্যাকোমোডেশনটা আমাকে দেয়া হয়েছে সেটা স্যার অতটা বড় নয়, মানে অতটা ভালো নয়, মানে নট আপ টু দা মার্ক, মানে অতটা ওই টাকায় হচ্ছে না, আমার আমি যেরকম ঘর চাইছি সেটাতে হচ্ছে না। শি নিডস টু শিফট ইন এ স্টুডিও অ্যাপার্টমেন্ট, সে বলছে আমার এখন একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট লাগবে। স্টুডিও অ্যাপার্টমেন্ট পুরোপুরি আলাদা, মানে সব জায়গা থেকে পুরোপুরি অ্যাপার্ট হয়ে যাওয়া জিনিসটাকে বলা হয়, কেউ কোনো ডিস্টার্ব করবে না, একদম প্রাইভেসি থাকবে, বিকজ অফ আর প্রাইভেসি কনসার্ন, এটাই বলেছে। বাট এট দ্য সেম টাইম, আবার একই টাইমে, শি ডাজন্ট ওয়ান্ট টু স্পেন্ড দ্যাট মাচ অ্যামাউন্ট হুইচ ইজ নিডেড টু গেট হার রিকোয়ারমেন্টস ফুলফিল, মানে এই মুহূর্তে লাগবে স্টুডিও অ্যাপার্টমেন্ট, প্রথমে বলছিল অ্যাপার্টমেন্ট লাগবে, তারপরে এখন বলছে স্টুডিও অ্যাপার্টমেন্ট প্রাইভেসির কারণে, এখন বলছে যে আমার কাছে তো টাকা নেই। তো ভাই প্রথমেই তাহলে তুই বলতে পারতিস, বা এটাও করতে পারে যে কোম্পানি থেকে যে অ্যাকোমোডেশনটা দিচ্ছে তার সাথে নিজের পকেট থেকে কিছু টাকা লাগিয়ে দিল, দিয়ে যেটা যেখানে চাইছে সেখানে থাকুক, কিন্তু কোনোভাবেই সে নিজের রিকোয়ারমেন্টকে ফুলফিলও করতে পারছে না, এবং সে প্রচুর টাইম নিয়ে নিচ্ছে
এই নতুন প্লেসে নিজেকে সেটেল করতে গিয়ে। তাহলে তার ডিসিশন মেকিংটা কিরকম? এ কি ক্লেভার? একদমই ক্লেভার নয়। মিজার মানে হচ্ছে কিপটে। মিজার মানে কি? কিপটে, যে পয়সা কড়ি বের করতে চায় না। দেখবে পুজোর সময় বেরোবে সবাই মোটামুটি ওই সারা বছর জমিয়ে 400-500 টাকা জমিয়ে আমরা বেরোই। সারা বছর জমানোর পরে ভাবছি পুজোর সময় একটু খাওয়া দাওয়া করবো ভাই বন্ধু বান্ধবের সাথে। একটা বন্ধু আসবে বলছে ভাই আমার কাছে তো 50 টাকা আছে। তো ভাই এই জিনিসটা হচ্ছে মিজার, ঠিক আছে? কিন্তু সারা বছর কিন্তু ভালোই চলছে, সাঁটেই আছে সারা বছর। মোটামুটি এরা অনেকগুলো ভালো ভালো গার্লফ্রেন্ড আছে ওর। তারপরে পুজোর সময় এসে বলবে 50 টাকা আছে ভাই, কি করবো আমি? তো যাই হোক, তো এরা হচ্ছে কিপটে, মিজার। লিনিয়েন্ট মানে হচ্ছে ক্ষমাশীল, ফরগিভিং, মানে যারা সহজেই কাউকে ক্ষমা করে দিতে পারে। লিনিয়েন্ট মানে ধরো দুর্বল, তোমার প্রতি খুব দুর্বল, তুমি দুষ্টুমি বাদরামো করছো তবুও তোমায় কিছু বলছে না, ক্ষমা করে দিচ্ছে, তো এরা হচ্ছে লিনিয়েন্ট। চিটার মানে তুমি জানো যে চিট করছে। তো একমাত্র দেখতে পাচ্ছি পারপ্লেক্স। স্যার পারপ্লেক্সটা মনে হচ্ছে, কিন্তু স্যার আমি বুঝতে পারছি না হবে কিনা, কনফার্ম কি করে হবো? দেখো এটাই হচ্ছে শব্দ, শোনো কানে শোনো। পারপ্লেক্স, তুমি নিজেই শব্দের উচ্চারণ করছো পারপ্লেক্স। তো আমি যদি এখানে কমপ্লেক্স বলি, তো কমপ্লেক্স মানে কি? জটিল। জটিল জিনিস হলে মানুষ কি হয়ে যায়? ভ্যাবাচাকা খেয়ে যায়, ডিসিশন নিতে পারে না। তো কমপ্লেক্স মানে হচ্ছে জটিল জিনিস, পারপ্লেক্সড মানে হচ্ছে কনফিউজড। এবং যারা জটিল জিনিসের মধ্যে পড়ে যায় তারা বেশিরভাগ সময় কনফিউজড হয়ে যায়। তাহলে আনসার করে দেবো অপশন নাম্বার 1, পারপ্লেক্সড। তাহলে এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড ইনফারেন্স বা ওয়ান ওয়ার্ড সাপোর্টিং আইডিয়া। কোথা থেকে নিচ্ছে? অথার কি ভাবছেন সেটা থেকে আমাকে নিতে হচ্ছে। ক্লিয়ার? সকলে বুঝতে পেরেছো? এটা পুরোটাই কিন্তু অথারের উপর ডিপেন্ড করছে, মানে অথার কি ভাবছে সেইভাবে তোমাকে ভাবতে হবে। ওকে, চলো নেক্সট। এগুলো কিন্তু অনেক রকম ভাবে দিতে পারে। চলো দেখি, এটা বলে দাও। হুইচ কোয়ালিটি ডু ইউ সি ইন সর্বেশ্বরম? এই প্যাসেজের মধ্য দিয়ে সর্বেশ্বরম নামে যে ছেলেটির কথা বলা হয়েছে তার কিরকম ক্যারেক্টারিস্টিক্স বা কিরকম কোয়ালিটি তুমি তার আছে এটা বলবে। মানি মাইন্ডেড লোক, ইকোনমিক্যাল লোক, এনথুসিয়াস্টিক লোক, ওয়ার্কোহলিক, অ্যাবসার্ড, তাড়াতাড়ি করে বলবে। দেখো সর্বেশ্বরম একটা ম্যানেজিং ডিরেক্টর, কোথায়? হিন্দু স্কোয়ার্স প্রাইভেট লিমিটেড। দিস ইজ দ্য থার্ড ইয়ার অফ হিজ টেনার, 3 বছর চাকরি করে ফেলেছে। তার মানে এই যে হিন্দু স্কর্পেসে কাজটা করছে সেখানে তার বিশাল এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে। অবভিয়াসলি হি হ্যাজ গেইনড এ লট অফ এক্সপার্টিস, প্রচুর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। বাট দ্য কোম্পানি ইজ ফোর্সিং, তাকে জোর করছে টু চেঞ্জ হিজ ডিপার্টমেন্ট ইন হুইচ হি উড বি হ্যাভিং এ কমপ্লিট নিউ এক্সপিরিয়েন্স অফ আইটি অ্যালং উইথ এ ডিসেন্ট ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে কি? টাকা বাড়বে। তার মানে ওকে কোম্পানি জোর করছে, তুমি এতদিন ধরে অনেকদিন কাজ করলে, ম্যানেজিং ডিরেক্টরে তুমি কাজ করেছো, এবারে তুমি আইটিতে চলে আসো, তোমাকে আমরা ভালো একটা পোস্ট দেব এবং তোমাকে আমরা নতুন একটা এক্সপিরিয়েন্স তুমি পাবে, তার সাথে সাথে তোমাকে আমরা টাকাও বাড়াচ্ছি, আমরা স্যালারিও বাড়িয়ে দেবো তোমার। তো হি ইজ নাও রেডি টু সুইচ। ও এখন সুইচ করতে, সুইচ মানে কি? চেঞ্জ করা। সুইচ মানে শুধু সুইচ অন অফ করা নয়, সুইচ মানে চেঞ্জ করা। আমরা এই যে জিনিসগুলোকে, আমাদের যে লাইটের সুইচ থাকে সেই সুইচকে আমরা সুইচ কেন বলি? কারণ ওটাকে চেঞ্জ করা যায়, অন থেকে অফে, অফ থেকে অনে। তাই জন্য সুইচ মানে চেঞ্জ করা। তার মানে কি? চেঞ্জ করে নিচ্ছে, তার টাকা দেখেও চেঞ্জ করছে। তাহলে কি বলবে ওকে? ইকোনমিক্যাল বলবে না। ইকোনমিক্যাল মানে হচ্ছে যে হিসেব করে খরচা করে, সে হচ্ছে ইকোনমিক্যাল। কিন্তু যে টাকা পেয়ে এতদিনের এক্সপিরিয়েন্স ছেড়ে চলে গেল, তার মানে সে কি হয়ে গেল? মানি মাইন্ডেড। আনসার হয়ে গেল 1 নম্বর। ভেরি গুড, খুব সুন্দর, তো পেরে গেছো তোমরা। এগুলো আসবে 5টা, এগুলো আসবে 5টা। ওই টাইপের হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স ফাইন্স থেকে আসবে 5টা। আর যেটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম সেন্ট্রাল আইডিয়া বের করা, মেইন আইডিয়া বের করা বা টাইটেল বলা, ওটা আসবে 5টা। কতটা? 15 নাম্বার হয়ে গেল তোমার। ঠিক আছে, চাপি নেবে না ভাই, ফুল নাম্বার তুলে আসতে পারবে। এটা সব থেকে স্কোরিং এবারে তোমাদের রেলে দিয়েছে, যেটা তোমাদের কন্ট্রোলারের জন্য সব থেকে স্কোরিং এটা। ঠিক আছে, চলো দেখি, এটা বলে ফেলো দেখি, ভালো করে বুঝবে। হ্যাঁ, শ্রী রামেশ্বরম রেড্ডি ওনস এ কান্ট্রি হাউস। তার কাছে একটা দেশের বাড়িতে একটা বাড়ি দিয়েছিল। আমাদের সবারই দেশের বাড়িতে নিজস্ব একটা বাড়ি থাকে, সবাই কাজের জন্য কলকাতায় এসে কাজকর্ম করি, আমরা ভাড়া বাড়িতে থাকি বা এখানে ওখানে থাকি। তো যাই হোক, তো তার একটা কান্ট্রি হাউস আছে, হুইচ ইজ অ্যাফ্রেড টু রেন্ট আউট। তিনি রেন্ট দিতে পারছেন না। কেন রেন্ট দিতে পারছেন না? ফিয়ারিং উইক ফাউন্ডেশন। কি উইক ফাউন্ডেশন? কারণ দেখো, তুমি যদি কাউকে একটা বাড়ি ভাড়া দাও, শোনো এটা, এগুলো জানো, এগুলো যারা উচিত, কারণ তোমরা রেলে চাকরি করবে, প্রচুর পয়সা করি কামাবে, তাই না? বাড়িটারি তুমি দেবে, বাড়িতে ভাড়াও দিতে পারবে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমার ভাড়া, তুমি ধরো কাউকে ভাড়া দিয়েছো বাড়িতে, নিজের বাড়িতে বা অন্য কোনো বাড়িতে, সেটা যদি ভেঙে পড়ে যায় আর তাতে যদি ভাড়াটিয়ার ক্ষতি হলো, তাহলে পুরো টাকাটা, এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার, পুরো টাকাটাই কিন্তু ওর চিকিৎসার থেকে শুরু করে তার যা ক্ষতিপত্র হয়েছে সবকিছু বাড়ির মালিককে কিন্তু ওঠাতে হবে।
তো উইক ফাউন্ডেশনের জন্য তিনি কোনোভাবেই তিনি রেন্ট দিতে পারছেন না। এবারে কি হচ্ছে, একজন এনিমি শত্রু এসছে, ও তো জানে না এসব যে উইক ফাউন্ডেশন আছে, এত চিন্তায় আছে এই বাড়িটাকে নিয়ে, ভাড়াও দিতে পারছে না, রেখেও রাখাও যাচ্ছে না, কোনো কাজেই আসছে না। এবার দেখো হু ইজ নট অ্যাওয়্যার অফ দিস, যেটা জানতো না সে, এবারে বার্নস দ্য হাউস ডাউন, পুরো বাড়িটা জ্বালিয়ে দিল। The owner মানে রামেশ্বরম রেড্ডি is able to obtain compensation, মানে তিনি কম্পেনসেশন পেয়ে গেলেন থ্রু হিজ ফায়ার ইন্স্যুরেন্স। তো ফায়ার ইন্স্যুরেন্স থাকে, তাহলে এবারে ব্যাপারটা দেখো, রামেশ্বরমের এই বাড়িটা নিয়ে প্রচুর চিন্তা ছিল, নেগেটিভ ছিল ব্যাপারটা। এই এনিমি এসে কি করে জানতো না, এই বাড়িটাকে পুরো পুড়িয়ে দিল, নেগেটিভ। এবারে কি হলো, যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তিনি একটা বড় আকারের টাকা পেলেন, তাহলে এটা একটা পজিটিভ ব্যাপার। তাহলে লোকে কি ভাবছে, লোকে ভাবছে এই বাবা এর তো বাড়িটা জ্বলে গেল, কি ক্ষতি হয়ে গেল, কিন্তু আসলে ব্যাপারটা দেখো, এই বাড়িটা নিয়েও কিছুই করতে পারছিল না, এই যে জ্বালিয়ে দিল, এর ফলে কি হলো, একটা বড় প্রফিট হাতে এলো। তাহলে বলো কোনটা হবে? No win situation, a bolt from the blue, the fortune stroke of serendipity, a blessing in disguise. Disguise মানে কি, ডিসগাইজ মানে লুকোনো, আর ব্লেসিং মানে আশীর্বাদ। একটা আশীর্বাদ তো এসছে, দেখে মনে হচ্ছে না, বাট লুকিয়ে এসছে, কেউ জানে না তো এটা। আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি, এ ব্লেসিং ইন ডিসগাইজ। ভেরি গুড, খুব সুন্দর, এই তো শিখে গেছো তোমরা। চলো নেক্সট, পরেরটা। এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড ইনফ্লুয়েন্স বা ওয়ান ওয়ার্ড সাপোর্টিং আইডিয়া, ঠিক আছে? চলো এটা বলে দাও দেখি কে কে পারে। তোমরা করবে এটা, আমি করবো না। An employee named Aman in a government ministry wants to impress his girlfriend with his diplomatic status, so he removes some top secret documents from the office safely. তো নতুন আমান চাকরি পেয়েছে, ধরো বড় সড়ো মিনিস্ট্রিতে চাকরি পেয়েছে, তো গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য তিনি ডিপ্লোম্যাটিক স্ট্যাটাসটাকে বজায় বা দেখানোর জন্য গার্লফ্রেন্ড টপ সিক্রেট ফাইল বা ডকুমেন্ট এনেছে অফিস থেকে, সেগুলো গার্লফ্রেন্ডকে দেখাবে বলে। দ্যাট নাইট, সেই রাত্রিবেলাতেই, দ্য মিনিস্ট্রি ইজ রেডেড বাই স্পাইস, মানে অন্য জায়গার বা অন্য দেশের বিভিন্ন রকম যে গুপ্তচররা, তারা রেড মারলো মিনিস্ট্রিতে। এন্ড দ্য অথরিটিজ অ্যাজিউমিং দ্যাট দ্য ইয়াং ম্যান সামহাউ নিউ অ্যাবাউট দ্য রেড and had removed the documents to safeguard them। মানে ব্যাপারটা দেখো, আমান জানতোই না যে স্পাইসরা আসবে, ও নিজের গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য ওই ফাইলগুলোকে নিয়ে বাড়ি গেছিল। স্পাইসরা এসে পেল না, আর মিনিস্ট্রি কি ভাবলো, মিনিস্ট্রি তো পরে তো জানতেই পারলো যে ওর কাছে ছিল, তার মানে স্পাইসরা পায়নি। মিনিস্ট্রিরা কি ভাবলো, মিনিস্ট্রিরা ভাবলো যে নিশ্চয়ই ও আগে থেকে জেনে গেছিল, যার জন্য সেফগার্ড করার জন্য ও নিজের বাড়িতে রিপোর্টটা নিয়ে গেছে। কিন্তু আদৌ যদি আসলে ওরা জানতো কেন রিপোর্টটা নিয়ে গেছে, তাহলে চাকরি থাকতো? যদি জানতো যে আমার নিজের গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য টপ সিক্রেট ডকুমেন্ট নিয়ে গেছে বাড়িতে, তাহলে কিন্তু আমাদের চাকরিটা চলে যেত। কিন্তু সেদিনকে স্পাইসটা এসছিল বলেই কিন্তু ও বেঁচে গেল। সবাই ভাবলো যেন ও ডিপার্টমেন্টকে বাঁচানোর জন্য, মিনিস্ট্রিকে বাঁচানোর জন্য সেগুলোকে নিয়ে গেছে। তাহলে কি হলো, হি ইজ আলটিমেটলি কংগ্রাচুলেটেড, সবাই তাকে কংগ্রাচুলেশন জানালো। তো বলো এখানে কোনটা আনসার করবে? হোয়াট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য প্যাসেজ, অথার কি মেসেজ দিয়ে যাচ্ছেন এটার মাধ্যমে? People should take random steps like this so as to be famous. An expression of cleverness can sometimes be an outcome of someone's failure. Good things happen to the bad people. Cruel people are more likely to escape from the dangers. Absurdity resides inside every human, but it really depends on the spectators how they judge the absurd person. This is the answer. তার মানে কি, প্রথম কথা হচ্ছে আমার নিজের গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য এরকম টপ সিক্রেট যে ফাইল নিয়ে গেছে, এটা তো একটা অ্যাবসার্ড জিনিস। ধরা পড়লো তো শেষ ছিল ওর জীবন, ক্যারিয়ার শেষ, কোথাও চাকরিও করতে পারতো না, কিচ্ছু করতে পারতো না, অ্যাবসার্ড জিনিস। কিন্তু সেই অ্যাবসার্ডিটিটা চেনাটা কার উপর ডিপেন্ড করছে? যে স্পেকটেটর মানে কি, স্পেকটাকেলস মানে চশমা, তার স্পেকটেটর মানে যে দেখছে, তার চোখে জাজ করছে বা তার চোখ দিয়ে জাজ করা হয়। যিনি স্পেকটেটর, তার চোখ দিয়ে জাজ করে যেটা পাওয়া যায়, যদি অ্যাবসার্ডিটি পাওয়া যায় তাহলে সেটা অ্যাবসার্ড, যদি অ্যাবসার্ডিটি না পাওয়া যায় দেন ইউ ক্যান কংগ্রাচুলেট হিম, তাই তো? তাহলে আনসার কোনটা হবে? আনসার হয়ে যাবে 5 নম্বর, অ্যাবসার্ডিটি রিসাইডস ইনসাইড এভরি হিউম্যান। প্রত্যেকটা মানুষের মধ্যে অ্যাবসার্ডিটি থাকে, বাট ইট টোটালি ডিপেন্ডস অন দ্য স্পেকটেটরস হাউ দে জাজ দ্যাট অ্যাবসার্ড পারসন। এটাও তো অ্যাবসার্ড জিনিস, তাই না? তাহলে এখানে আনসার হয়ে গেল অপশন নাম্বার 5। ক্লিয়ার সকলে? বুঝতে পেরেছো? এটা হবে না এক্সপ্রেশন অফ, অনেকেই বলবে এটা, বাট এটা হবে না। এন এক্সপ্রেশন অফ ক্লেভারনেস মানে কি, একটা বুদ্ধিদীপ্ততার এক্সপ্রেশন ক্যান সামটাইমস বি অ্যান আউটকাম রেজাল্ট অফ সামওয়ানস ফেলিয়ার। এদের তো কোনো ফেলিয়ার নয় ভাই, এটা এদের কি ফেলিয়ার নাকি? এটা
এদের তো ফেলিয়ার নয়। ফেলিয়ার কেন? ও নিয়ে গেছে নিয়ে বাড়িতে ইমপ্রেস করাতে, ও তো ইচ্ছা করে বলেনি যে কোনো বুদ্ধি লাগায়নি যে আমি নিয়ে যাবো বাড়ি ওরা খুঁজে পাবে না, এরকম তো কোনো বুদ্ধি লাগায়নি। অ্যাবসার্ড কাজ করেছে, কিন্তু অ্যাবসার্ড কাজটা লোকের চোখে ধরা পড়েনি, তাই জন্য সবাই ওকে কংগ্রাচুলেটেড করছে। তাহলে আনসার হয়ে গেল 5 নম্বর। ক্লিয়ার? ক্লাস কেমন লাগলো বলো? সবার ভালো লেগেছে ক্লাস? অর্ধেক লোক বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, নিতেই পারবে না, কারণ এত যে টেক্সট চোখে রাখতে পারছে না। বাপরে এত কিছু, এই যে মাথাটা তোমরা এতক্ষণ ধরে ধরে 34 জনের কথাই বলছি, যেটা ধরে এতক্ষণ ধরে তোমরা করলে প্যাসেজ গুলো, অ্যান্সারও করেছো সবাই খুব সুন্দর। এইটাই তোমাদের মাথার কম্প্রিহেন্ডিং পাওয়ারটাকে বাড়াচ্ছে। এটাই রিডিং কম্প্রিহেনশন ভাই। রিডিং কম্প্রিহেনশন কোনো থিওরি নাই, কোনো আমাকে মুখস্থ করার দরকার নেই, আমাকে কোনো ইংরেজির বাংলা মানে জানার দরকার নেই। তোমার যাবতীয় যা অ্যান্সার চাই সবই তুমি প্যাসেজ থেকে কোনো না কোনো ভাবে, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, অথার তোমার সাথে আছে। এটা মাথায় রাখবে রিডিং কম্প্রিহেনশন করার সময়, যে যাই হয়ে যাক স্যার, অথার আবার সব থেকে ভালো বন্ধু, অথার যা বলবে আমি সেটাই বিশ্বাস করবো। ওই জন্য অন্যদিকে মাথা নিয়ে যাবে না, অথারের সাথে থাকবে, অথার তোমার বেস্ট ফ্রেন্ড এখানে রিডিং কম্প্রিহেনশন। ঠিক আছে? ওকে, কোশ্চেন দেবে স্যার? হ্যাঁ ভাই, ওটাকেই রিডিং কম্প্রিহেনশন বলে। প্যাসেজ তুলে কোশ্চেন দেওয়াকেই রিডিং কম্প্রিহেনশন বলে। তো একটু সিলেবাসটা দেখতে বলছি, তোমাদের সিলেবাসটা ভালো করে দেখবে। এনটিপিসি তে দেবে, এটা সেকশন কন্ট্রোলার অফিসারের জন্য এগুলো পড়াচ্ছি আমি। চলো, ভালো লেগেছে আশা করি সকলের, সবাই বুঝতে পেরেছো আজকে। ক্লাসটা আরেকবার দেখে নেবে প্লিজ, কারণ ক্লাসটা এই জন্য দেখতে বলছি যাতে তোমাদের রাত্রে ঘুমানোর আগে অ্যাটলিস্ট চলে আসবে তোমাদের কাছে মোটামুটি 12টার আগে। তবুও রাত্রিবেলা তোমরা তো জেগেই থাকো, অবভিয়াসলি আমি জানি রেলের স্টুডেন্টরা জেগে থাকে, জেগে জেগে পড়াশোনা করে, জিকে জিএস তৈরি করতে হয়, অঙ্ক করতে হয় তাড়াতাড়ি করে। তো তোমরা যদি থাকো তাহলে অ্যাটলিস্ট ঘুমানোর আগে একবার ভিডিওটা দেখে নিও, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এটা চলে আসবে তোমার ওখানে ভিডিওতে, এটাকে দেখে নিয়ে তারপর ঘুমাবে। এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে করবে, দেখবে খুব ভালো ফল পাবে এবং 1 বছরের মতো চাকরিও পেয়ে যাবে। যেদিন যেটা পড়ছো, সে যতগুলোই টপিক পড়ো না, যতগুলোই সাবজেক্ট পড়ো না কেন, জিনিসগুলোকে একবার ঘুমানোর আগে, ওই দিনকে ঘুমানোর আগে চোখ বুলিয়ে ঘুমাবে, তাহলে দেখবে নেক্সট দিন ওগুলোর অনেক রিফ্লেকশন তোমাকে অনেক সাহায্য করছে নতুন প্র্যাকটিস সেট সলভ করতে বা নতুন জিনিস শিখতে। তো এটাকে একটু মেনটেন করবে, ঠিক আছে? চলো আজকে এতটাই থাকলো, নেক্সট দিন এগুলো পিডিএফ দেবো, সব পিডিএফ দেবো, তুমি চিন্তা করো না। 501 পিডিএফটা আমি সুবিধাকে পাঠিয়ে দেবো, কাল থেকে সমস্ত পিডিএফই তোমাদের চলে আসবে। এবং যারা যারা ক্লাস দেখতে পাচ্ছ না তারা সাপোর্টে কল করবে, সাপোর্টে কল করে বলো ওনারা অলরেডি এই বিষয়ে আছেন, সবাইকে ধরে ধরে ক্লাসটা ভিজিবল করিয়ে দেওয়া হচ্ছে। ওকে, চলো কোন এক্সামের জন্য তাহলে কেউ একটু বলো? এটা হচ্ছে এক্সাম কন্ট্রোলার, এটা হচ্ছে সেকশন কন্ট্রোলার, এক্সাম কন্ট্রোলার না, সেকশন কন্ট্রোলার, যেটা তোমাদের রেলের নতুন একটা পোস্ট এসছে, অনেকদিন পরে এসেছে, এটা গ্রাজুয়েশন লেভেলে দেওয়া যায়, তো তারা এটা করতে পারো। এটা রিডিং কম্প্রিহেনশনটা যারা এখন এখানে শিখলে, এই রিডিং কম্প্রিহেনশন তোমরা ব্যাংক, তোমরা এসএসসি, সিজিএল, সিএইচএসএল এই সমস্ত পরীক্ষাতেও কাজে লাগাতে পারো। ঠিক আছে? যেগুলো যেগুলো করছে একই সেম জিনিস সবকিছু। আজকের জন্য এতটাই থাকলো। আচ্ছা, ফোন ধরছে না, এখন ফোন ধরবে না, আগামীকাল সকাল 9টা থেকে ট্রাই করবে, দুপুরের মধ্যে অবশ্যই তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, ভিডিও আসছে না, চলে আসবে ভিডিও, কোনো চাপ নেই। চলো, আর গুড নাইট। ওকে, ঠিক আছে, চলো তো ক্লাসটা আরেকবার করে দেখে নেবে সকলে। ওকে, চলো, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট দিন। ক্লাস ভালো লাগলে আনসিন দেবে না, সব সিন হবে, আনসিন প্যাসেজ তোমাকে দেবে না। আনসিন প্যাসেজ কথাটা মানেটা হচ্ছে যে এই প্যাসেজটা তুমি তো কোনোদিন দেখোনি আগে না, এটাকে আনসিন প্যাসেজ বলে। সিন হচ্ছে, ধরো তুমি কোনো টেক্সট বুক পড়ছো, টেক্সট বুকের মধ্যে একটা গল্প থেকে কোশ্চেন দিল, ওটা হচ্ছে সিন, মানে যেটা দেখে এসছো তুমি, এটা আনসিন প্যাসেজ, এটা তুমি আগে কখনো দেখোনি। ঠিক আছে, চলো আজকে এতটাই থাকলো, ক্লাস ভালো রেটিং দিয়ে দেবে সকলে। নেক্সট দিন দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে রাত্রি আবার 9:30টার সময়। চলো, গুড বাই।